শুরু করি। তো ওই দিন আমরা অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইনের নামকরণ দেখছিলাম। আজকে হচ্ছে প্রথমে দেখব কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, বা আমরা বলতে পারি জৈব অ্যাসিডের নামকরণ। তো জৈব অ্যাসিডের নামকরণটা করা হয়েছে আসলে এই অ্যাসিডগুলো যে প্রাণী বা খাবার বা যেখান থেকে পাওয়া যায় সেই উৎসের ল্যাটিন নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। তো জৈব অ্যাসিডগুলোকে তোমার যে উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে সেই উৎসের ল্যাটিন নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে প্রচলিত পদ্ধতিতে। যেমন এটা হচ্ছে HCOOH, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটা পিঁপড়াতে থাকে, পিঁপড়ার ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা, সেখান থেকে এই নামটা আসছে। হ্যাঁ, তারপর CH3COOH, এটার নাম হচ্ছে প্রচলিত পদ্ধতিতে অ্যাসিটিক অ্যাসিড। এটা আসছে অ্যাসিটাম থেকে। অ্যাসিটামের অর্থ হচ্ছে ভিনেগার, মানে ভিনেগারের ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিটাম। তারপরে সংকেত হচ্ছে CH3CH2COOH, এটার নাম হচ্ছে প্রোপাইওনিক অ্যাসিড। এটা প্রোপাইওনাস থেকে আসছে, যার যেটা হচ্ছে চর্বির ল্যাটিন নাম। হ্যাঁ, সেখান থেকে সেটা চর্বিতে পাওয়া যায়। তারপর হচ্ছে CH3CH2CH2COOH, এটা হচ্ছে বিউটাইরিক অ্যাসিড। এটা আসছে হচ্ছে বিউটাইরাম থেকে। এটা হচ্ছে মাখনের ল্যাটিন নাম, এটা মাখনে থাকে, সেখান থেকে এই নামটা আসছে। ঠিক আছে, এই চারটেই নামকরণ আছে। তাহলে জৈব অ্যাসিডগুলোর ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে তাদেরকে যে উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে সেই উৎসের ল্যাটিন নাম অনুযায়ী নামকরণটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে আসবে হচ্ছে অ্যালডিহাইড। তো কার্বক্সিলিক অ্যাসিডকে যখন আমরা বিজারিত করি তখন তোমার অ্যালডিহাইড পাওয়া যায়। আচ্ছা, প্রচলিত পদ্ধতিতে তোমার বিজারণের সংজ্ঞাটাকে বলতে পারবা? প্রচলিত পদ্ধতিতে বিজারণের সংজ্ঞাটা। স্যার, যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এটা প্রচলিত সংজ্ঞা না, অন্য কেউ বলতে পারবা? একদম আদি যে সংজ্ঞাটা ছিল সেটা হলো তোমার কোনো পদার্থের সাথে অক্সিজেনের সংযোজনকে আমরা বলি জারণ, আর হাইড্রোজেনের সংযোজনকে বলি বিজারণ। অথবা আমরা বলতে পারি কোনো পদার্থ থেকে যখন তড়িৎ মৌল বা অক্সিজেনের অপসারণ ঘটে তখন তাকে আমরা বিজারণ বলি। উপরে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে HCOOH, সেখান থেকে যদি একটা অক্সিজেনকে আমরা প্রতিস্থাপন করি বা অপসারণ করি আর কি, তখন যে সংকেতটা হবে সেটা হবে HCHO। এখানে কিন্তু একটা অক্সিজেন কম আছে, তাই না? তাহলে এটাকে আসলে বিজারণ করে তারপর পাওয়া গেছে, কার্বক্সিলিক অ্যাসিডটাকে বিজারণ করে এটা পাওয়া গেছে। তাহলে ওই যে অ্যাসিডকে বিজারিত করে অ্যালডিহাইডটা পাওয়া যায় সেই অ্যাসিডের নাম অনুযায়ী অ্যালডিহাইডের নামকরণটা করা হয়েছে। যেমন এই অ্যাসিডটার নাম ছিল ফর্মিক অ্যাসিড, সে অনুযায়ী এই অ্যালডিহাইডটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। তারপরের অ্যাসিডটার নাম ছিল অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে এই অ্যালডিহাইডটা। এখানেও একটা অক্সিজেন কম আছে, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আর প্রোপাইওনিক অ্যাসিড যেটা, সেটাকে বিজারিত করে এই অ্যালডিহাইডটা পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় প্রোপাইওন্যালডিহাইড। আর লাস্টের যে অ্যাসিডটা বিউটাইরিক অ্যাসিড, সেইটাকে বিজারিত করে পাওয়া যাচ্ছে এই অ্যালডিহাইডটা, এটার নাম হচ্ছে বিউটাইরালডিহাইড। বিউটাইরালডিহাইড এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইডের নামকরণ। ঠিক আছে, আচ্ছা। এরপর আসবো আমরা অল্প করে একটু ইথারের নামকরণটা দেখে নিব। এটাও সহজ একটা নামকরণ। তো কোনো যৌগের মধ্যে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কোনো যৌগের মধ্যে যখন এরকম বন্ড অক্সিজেন বন্ড থাকে তখন সেটাকে আমরা ইথার বলি, তাই না? তো ইথারের নামকরণের সময় ইথারীয় যে মূলক, সেই মূলকের দুই পাশে কিন্তু দুইটা অ্যালকাইল মূলক থাকে।
আমি এখানে একটা সংকেত লিখতেছি একটা ইথারের। এখানে ইথারীয় মূলকের এক পাশে হচ্ছে তোমার CH3 মূলক, আরেক পাশে আছে CH3 CH2 মূলক। তো এই CH3 মূলকটাকে আমরা বলি মিথাইল মূলক, আর CH3 বন্ড CH2 এই অংশটাকে আমরা বলি ইথাইল মূলক। তো ইথারের নামকরণের ক্ষেত্রে প্রথমে সেই অ্যালকাইল মূলকগুলোর নাম লিখতে হবে তাদের ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী। তারপরে এই কার্যকারী মূলকের জন্য ইথার শব্দটা শেষে যোগ করতে হবে। যেমন এখানে যে দুইটা মূলক আছে, একটা হচ্ছে মিথাইল মূলক আর একটা হচ্ছে ইথাইল মূলক, ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী কোনটা আগে আসবে? ইথাইল। ই আসবে, তাই না? ইথাইল আগে আসবে। তাহলে এটার নাম হবে ইথাইল, তারপরে আসবে হচ্ছে মিথাইল মূলকের নাম ইথাইল, তারপর হচ্ছে মিথাইল, তারপরে ওই কার্যকারী মূলকটার জন্য নামটা হবে ইথার। এটার নাম হবে ইথাইল, মিথাইল, ইথার। ঠিক এইভাবে ইথারগুলোর নামকরণ করা হয় প্রচলিত পদ্ধতিতে। তাহলে একটা ছোট্ট উদাহরণ আমরা দেখি ইথারের। এখানে ইথারীয় মূলকের দুই পাশে কিন্তু তোমার ইথাইল মূলক আছে, তাই না? এখানে দুইটা ইথাইল মূলক আছে একই ধরনের। তাহলে যেহেতু দুইটা ইথাইল মূলক আছে তাই এখানে হবে ডাই। একই মূলক যদি দুইবার থাকে তাহলে সেটাকে লিখতে হয় ডাই। তাহলে এটার নাম হবে ডাই ইথাইল ইথার। তাহলে আগে আমরা হয়তো বা এরকম ডাই ইথাইল ইথার বা ডাই মিথাইল ইথারের নাম শুনছি বা সংকেত দেখছি, ওই নামগুলো ছিল হচ্ছে প্রচলিত পদ্ধতিতে। তাহলে এই নামকরণটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। কোনো সংশয় থাকলে জিজ্ঞেস করতে পারো। এরপর আমরা দেখবো হচ্ছে উদ্ভূত পদ্ধতি। এটা খুবই সংক্ষিপ্ত একটা নামকরণ পদ্ধতি। এখানে তেমন কোনো নামকরণ নাই, শুধুমাত্র আছে অ্যালকেন এবং অ্যালকোহল। প্রথমে আমরা অ্যালকেনের নামকরণে আসব। এই উদ্ভূত পদ্ধতিতে আসলে মিথেনকে সবসময় মূল ভিত্তি হিসেবে ধরা হয়, বাকিগুলোকে এর জাতক হিসেবে ধরা হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মূল ভিত্তি। তাহলে অ্যালকেনের নামকরণের সময় সবসময় শেষে এই মিথেন শব্দটা থাকবেই। অ্যালকেনের নামকরণের সময় সবসময় নামের শেষে মিথেন অংশটা থাকবে। তো এই যৌগটার নাম হচ্ছে মিথেন। তারপর আমরা আরেকটা সংকেত লিখব CH3 এটার নাম কি হবে? হ্যাঁ, এটার নামটা আমরা দেখব। এখানে মূল ভিত্তিটা হচ্ছে এই CH3। ধরো এটা হচ্ছে মিথেন ছিল, সেই মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে সেখানে আরেকটা CH3 মূলক চলে আসছে। সবাই কথা বুঝতে পারতেছো? ধরো এটাই হচ্ছে মিথেনটাই, সেই মিথেনের এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে আরেকটা CH3 মূলক চলে আসছে। তাহলে এটা হচ্ছে সেই বেসের অংশ। তোমরা এটাকেও বেস ধরতে পারো, তত সমস্যা নাই, যে কোনো একটাকে বেস ধরে নিতে হবে। তাহলে এইটা যদি হয় সেই মিথেনের অংশ, তাহলে তার সাথে আরেকটা মিথাইল মূলক যুক্ত হয়েছে, তাই এই যৌগটার নাম হবে মিথাইল মিথেন। পাশের CH3-র জন্য হচ্ছে, এই ডান পাশের CH3-র জন্য হচ্ছে মিথাইল, আর বাম পাশের ওই CH3-র জন্য এটা হবে মিথেন। এই মিথেনটা থাকবেই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে, এবং এটা দিয়ে খুব লিমিটেড অ্যালকেনের নামকরণ করা যায়। সব অ্যালকেনের নামকরণ করা এখানে যায় না, খুবই খুবই সংক্ষিপ্ত নামকরণ। যেমন ধরো আমি আরেকটা স্যার, এটাকে ইথেন লেখা যায় না? না, এটা প্রচলিত পদ্ধতিতে ইথেন লেখা যাবে না, উদ্ভূত পদ্ধতিতে ইথেন লেখা যাবে না।
এই আচ্ছা নামকরণটা জাস্ট তোমাদের দেখাচ্ছি, এটা ওভাবে পড়তেও হবে না, কারণ এটা তোমাদের সিলেবাসে নাই। আর এতগুলো একসাথে মনে রাখতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, অতএব তোমরা এটা না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, আর এটার ক্ষেত্রে এই যে এখন সংকেতটা লিখছি, এটার ক্ষেত্রে এই মাঝখানের CH2 অংশটা হচ্ছে বেস, তার মানে এটা হচ্ছে মিথেন। সেই মিথেনের অংশের বাম পাশে একটা মিথাইল মূলক আছে, ডান পাশে একটা মিথাইল মূলক আছে, তাহলে এই যৌগটার নাম হবে ডাইমিথাইল মিথেন। ডাইমিথাইল মিথেন। স্যার, কেন মাঝেরটাকে বেস হিসেবে ধরলাম? ওইটাকে সবসময় সংক্ষিপ্ত আকারে ধরা হয় তো। তো আমাদের এখানে ইথাইল অংশ বলতে আর কিছু নাই, সবই মিথাইল এবং মিথেন। এই জন্য আমি যদি সাইডেটা ধরতাম তাহলে এই পাশের অংশটা ইথাইল হয়ে যেত আর কি। এই জন্য সাইডেটা না ধরে মাঝখানেটা ধরছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন স্যার? এখানে হচ্ছে শুধুমাত্র এই মিথেন দিয়ে নামকরণ করা হয় এবং সবচেয়ে সংক্ষিপ্ত নামকরণ করা হয়। এখানে মিথাইল মূলকের উপরে আর কোনো মূলকও নাই এই পদ্ধতিতে। এই জন্য এখানে মাঝখানেরটাকে আমি মিথেন ধরতেছি আর বাকি দুটাকে মিথাইল অংশ হিসেবে ধরতেছি। ঠিক আছে, এরপর আসি হচ্ছে আমরা অ্যালকোহলের নামকরণে। অ্যালকোহল, আচ্ছা, অ্যালকোহলের এখানে যে নামকরণ পদ্ধতি আছে, এখানে এই কার্বনের সাথে যে OH মূলকটা বা হাইড্রোক্সাইড মূলকটা থাকে, এই অংশটাকে বলা হয় কার্বিনল। এই অংশটাকে বলা হয় সবসময় কার্বিনল। এখন এর সাথে যে অ্যালকাইল মূলকগুলো যুক্ত থাকবে, সেই অ্যালকাইল মূলকগুলোর নাম আগে লিখতে হবে, তারপরে এই কার্বনের সাথে যে হাইড্রোক্সাইড অংশটা আছে এই অংশটার জন্য কার্বিনল লিখতে হবে সবার শেষে। তাহলে প্রথমে অ্যালকাইল মূলকের নাম, তারপরে এই কার্বন হাইড্রোক্সাইড মূলককে একসাথে কার্বিনল লিখতে হবে নামকরণের সময়। যেমন ধর একটা সংকেত আমরা লিখলাম এইভাবে CH3CH2OH। তাহলে এই কার্বন এবং হাইড্রোক্সাইড এই অংশটার নাম হচ্ছে কার্বিনল, আর তার সাথে একটা মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে মিথাইল কার্বিনল। হাইড্রোজেনের জন্য কোনো নাম নাই, ঠিক আছে, অ্যালকাইল মূলকের জন্য শুধুমাত্র নাম আছে। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল কার্বিনল। এরকম আরেকটা সংকেত লিখি, তাহলে অ্যালকোহলের নামকরণও শেষ হয়ে যাবে। এই যৌগটার নাম কি হবে তোমরা বলো? কার্বিনল। আর কার্বনিল হচ্ছে যেটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, যেটা ডাইমিথাইল কার্বিনল। হ্যাঁ, এটা হচ্ছে ডাইমিথাইল কার্বিনল। আব্দুল্লাহ, বুঝতে পারছো? এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে, এটার নাম হচ্ছে কার্বনিল মূলক। আর উদ্ভূত পদ্ধতিতে কার্বন হাইড্রোক্সাইড মূলক যুক্ত অংশটাকে বলা হয় কার্বিনল। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হলো এই অ্যালকোহলের নামকরণ পদ্ধতি। নামটা কি স্যার? কোনটার? এই লাস্টের দ্বিবন্ধন যেটা এটা। দ্বিবন্ধন, এটার নাম হচ্ছে কার্বনিল। ঠিক আছে। কার্বনিল, এটাকে বলা হয় কার্বনিল মূলক। এরপর আসবো হচ্ছে আমরা আইউপ্যাক পদ্ধতি। আইউপ্যাক পদ্ধতিতে নামকরণে আসবো আমরা। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল নামকরণ পদ্ধতি এবং এটাই তোমাদের পরীক্ষাতে থাকে। তো প্রথমে আমরা অ্যালকেনের নামকরণ দেখব।
অ্যালকেনের যখন আসলে আমরা নামকরণ করব প্রচলিত এই আইউপ্যাক পদ্ধতিতে, তখন তোমাকে সবসময় প্রধান শিকলটা বাছাই করতে হবে, যে শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে বা আইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে প্রথমে তোমাকে সেই শিকলটা বাছাই করতে হবে যে শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি থাকে, সেই শিকলটা বাছাই করতে হবে এবং ওই শিকলের মধ্যে অবশ্যই কার্যকারী মূলকটা মানে প্রধান কার্যকারী মূলকটা থাকতে হবে, সেইভাবে বাছাই করতে হবে। দ্বিতীয়ত হলো শিকলটাকে এমনভাবে বাছাই করতে হবে যেন তোমার উপশাখা শিকল না থাকে বা কম থাকে। একটা হচ্ছে শাখা শিকল, প্রধান শাখা, তারপর হচ্ছে শাখা শিকল, তারপর হচ্ছে উপশাখা শিকল। তো শিকলটাকে এমনভাবেও বাছাই করতে হবে যাতে উপশাখা শিকলটা কম থাকে, সেইভাবে বাছাই করতে হবে। ঠিক আছে, আসলে একটা একটা করে নাম আমরা দেখি, সংকেত দেখে এবং নামকরণের জিনিসগুলো বুঝি। প্রথমে এখানে যে সংকেতটা লিখছি, এখানে প্রথমে আমাকে সবচেয়ে বড় চেইনটা খুঁজে বের করতে হবে, যেই চেইনের মধ্যে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, সেইটা হবে প্রধান শিকল, আর বাকি সবগুলো হয়ে যাবে শাখা শিকল। সবাই কি কথাগুলো শুনতেছো? তাহলে যেই শিকলে কার্বন জি সংখ্যা স্যার। সবচেয়ে বেশি থাকবে সেটা হবে প্রধান শিকল, আর বাকিগুলো হয়ে যাবে শাখা শিকল। আচ্ছা, প্রথমে তোমাকে সেটা বাছাই করতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে কোন পাশ থেকে আমাকে কার্বন সংখ্যার নাম্বারিং করতে হবে 1 2 3 4 করে। তাহলে কোন পাশ থেকে কার্বন সংখ্যার নাম্বারিং করা শুরু করলে শাখা শিকলের অবস্থান সবচেয়ে কাছে হবে। কোন পাশ থেকে নাম্বারিং করা শুরু করলে শাখা শিকলের অবস্থান সবচেয়ে কাছে হয় সেটা দেখতে হবে। যদি দুই পাশ থেকে শাখা শিকলের অবস্থান সমান দূরত্ব হয় তাহলে তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন যদি একাধিক শাখা শিকল থাকে, তাহলে আমাকে শাখা শিকলের যে অবস্থান, সেই অবস্থানের সংখ্যাটা যোগ করতে হবে। যোগ করে যে পাশে তোমার নাম্বারটা কম হবে আমরা সেদিক থেকে কার্বন সংখ্যার নাম্বারিং করা শুরু করব। যেমন ধরো একটা একটা অংশ করে আসি। এখন আমাদের প্রধান শিকল কোনটা হয় সেটা আমরা বাছাই করি। ধরো বাম পাশে কার্বনটাকে 1 নাম্বার ধরলাম, 2 3 4 5। একদম সোজা শিকলটাতে 5টা কার্বন আছে, তাই না? একদম সোজা শিকলটাতে 5টা কার্বন আছে। যদি আমরা একটু বাঁকা ভাবে যাই, 1 2 3 4 5, নিচের থেকে গেল 5, তাহলে যেদিকেই যাচ্ছি না কেন 5টার বেশি এখানে কার্বন হচ্ছে না, তাই না? তাহলে সবচেয়ে বড় শিকল হচ্ছে যেখানে 5টা কার্বন থাকবে। তাহলে আমাদের হিসাবের সুবিধার জন্য আমি সরল শিকলটাকে প্রধান শিকল হিসেবে ধরে নিই, কারণ এখানেও 5টা আছে বা যেদিক থেকে যায় না কোনো 5টার বেশি হয় না। স্যার, আচ্ছা, হ্যাঁ বলো। তো সবসময় কি পাশ থেকেই গুনবো, উপর থেকে গুনতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, উপর থেকেও গুনতে পারবা, আমি এই যে এখান থেকেও গুনতে পারবা। ধরো এটাকে 1 নাম্বার ধরতে পারো, এই যে এটাকে 1 2 3 4 5 হতে পারে, অথবা 1 2 3 4 5 হতে পারে। তবে যেদিক থেকে যাচ্ছ না কেন সব দিকে 5টা হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার হিসাবের সুবিধার জন্য এই সোজা শিকলটাকেই প্রধান শিকল হিসেবে ধরলাম। ঠিক আছে, হিসাবের সুবিধার জন্য। উপর থেকে ধরে যদি লেফটে যাই তাহলে তো দুইটা হবে না, তিনটে হবে, তাই না? উপর থেকে ধরে লিখতে চাইলে এখান থেকে উপর থেকে ধরে লেফটে গেলে লেফটে গেলে 3টা হবে, ওটা তো আর হবে না। লেফটে গেলে 3টা হয়, ওটা ছোট মানে কার্বন সংখ্যা কম হয়, তাহলে ওইটাকে তো আমি প্রধান শিকল হিসেবে ধরতে পারবো না। কার্বন সংখ্যা যেই চেইনে সবচেয়ে বেশি থাকবে সেটাই হবে প্রধান শিকল। তো আমি যখন এদিক থেকে এদিকে যাচ্ছি তখন কিন্তু কার্বন সংখ্যা কম, মাত্র 3টা, এই জন্য এটাকে প্রধান শিকল হিসেবে ধরা যাবে না। বা ধরো আমি এদিক থেকে এদিকে আসলাম, এটাকেও ধরা যাবে না, কারণ এখানেও কার্বন সংখ্যা কম, মাত্র 3টা। আমাকে সেই শিকলটাই বাছাই করতে হবে যেখানে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা নাম্বারিং করা শুরু করি। এখন আমরা লেফট সাইড থেকে যদি নাম্বারিং করি, লেফট সাইড থেকে, তাহলে প্রথম শাখা শিকলটা হয় 2 নাম্বার কার্বনে, তাই না? আর যদি রাইট সাইড থেকে নাম্বারিং করা শুরু করি তাহলেও তোমার প্রথম শাখা শিকলটা 2 নাম্বার কার্বনে আসে। তাহলে দুই পাশ থেকেই শাখা শিকল কি সমান দূরত্বে আছে, তাই তো?
কিন্তু জি আমি যদি রাইট সাইড থেকে হিসাব করা শুরু করি তাহলে আমি সব কাছাকাছি দুইটা শাখা শিকল পাচ্ছি, তাই না? জি স্যার। এখন আমরা একটু নাম্বারিংটা হিসাব করি। দেখো, আমি এখন কার্বন সংখ্যা যোগ করে দেখবো যে কোন পাশ থেকে নাম্বারিং করলে আমার জন্য সুবিধা হবে এবং রুলস কোনটা। হ্যাঁ, ধরো আমি যখন বাম পাশ থেকে নাম্বারিং করা শুরু করব তখন এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, এটা 5। তাহলে যখন আমি বাম সাইড থেকে নাম্বারিং করা শুরু করতেছি প্রথম শাখা শিকলটা আসতেছে 2 নাম্বার কার্বনে, তাই না? 2। তারপরে দ্বিতীয় শাখা শিকলটা কততে আসতেছে? 4 নাম্বারে। 4। তারপরে তৃতীয় শাখা শিকলটা কোথায় আসতেছে? সেটাও কিন্তু 4 নাম্বারে। তাহলে 2 + 4 + 4 = কত হয়? 10 হয়। তাহলে এখানে আমি যখন বাম পাশ থেকে নাম্বারিং করতেছি তখন শাখা শিকলগুলোর অবস্থানের সংখ্যাগুলোকে যখন আমি যোগ করতেছি তখন 10 আসতেছে। আর যখন রাইট সাইড থেকে হিসাব করব তখন প্রথম শাখা শিকলটা আসবে 2 নাম্বারে, দ্বিতীয়টাও আসতেছে 2 নাম্বারে, আর তৃতীয়টা আসতেছে 4 নাম্বারে। যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে কোন দিক থেকে যোগফলের মান কম হচ্ছে? ডান সাইড থেকে। ডান সাইড ডান থেকে, থেকে। তাই না? ডান সাইড থেকে। তাহলে ডান সাইড থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। তাহলে যদি দুই পাশ থেকে শাখা শিকলগুলোর অবস্থান সমান দূরত্বে থাকে তাহলে দেখতে হবে কোন পাশ থেকে শাখা শিকলগুলোর অবস্থানের নাম্বারের যোগফল কম হয়, তাহলে সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, 4, 5। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এখানে তার যে গ্রিক নাম হচ্ছে 5 সংখ্যা গ্রিক নাম হচ্ছে পেন্ট। পেন্টের সাথে অ্যালকেনের এন যুক্ত করে পেন্টেন নামকরণ করতে হবে। তাহলে এই যৌগটার নাম হবে পেন্টেন। তবে প্রথমে আমাকে শাখা শিকলের অবস্থানটা উল্লেখ করতে হবে। তাহলে শাখা শিকলগুলো কোথায় কোথায় আছে বলো তো তোমরা? 2 নাম্বার কার্বনে আর 4 নাম্বার কার্বন। প্রথমটা আছে 2 নাম্বারে, তারপরটা আছে 2 নাম্বারে, তারপরটা আছে 4 নাম্বারে। এই সংখ্যাগুলো সবগুলো উল্লেখ করতে হবে। তাহলে 2, 2, 4। মোট কয়টা হলো শাখা? 3টা, তাই না? এবং 3টাই হচ্ছে মিথাইল মূলক। যেহেতু এখানে 3টা মিথাইল মূলক আছে তাই হবে ট্রাই। 3টা থাকলে ট্রাই, 2টা থাকলে ডাই। হ্যাঁ, এভাবে লিখতে হয়। তাহলে এটা হবে, এটার নামটা হবে 2, 2, 4 ট্রাই মিথাইল পেন্টেন। এই যৌগটার নাম। কারো কোনো প্রশ্ন আছে? যে নামটা কি সম্পূর্ণ একসাথে সংযুক্ত করে লিখতে হবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নাম্বারিংটা আবার বলতেছি। বর্তমানে আইউপ্যাক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে আর স্পেসটা রাখা হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি নাম্বারিংটা আবার বলতেছি। কার্বন সংখ্যার নাম্বারিং এর ক্ষেত্রে দেখতে হবে কোন পাশ থেকে কার্বন সংখ্যার নাম্বারিং করলে শাখা শিকলের অবস্থান সবচেয়ে কাছে পাওয়া যায়। যে পাশ থেকে শাখা শিকলের অবস্থান কাছে পাওয়া যাবে সেই পাশ থেকেই নাম্বারিং করতে হবে, ঠিক আছে? যদি দুই পাশ থেকেই শাখা শিকলের অবস্থান সমান দূরত্বে হয় তাহলে তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করতে পারবা। তবে যদি একাধিক শাখা শিকল থাকে, ঠিক আছে? যদি একাধিক শাখা শিকল থাকে এবং দুইটা শাখা শিকলের অবস্থানই সমান দূরত্বে থাকে, মানে প্রথম শাখা শিকলের অবস্থানই দুই পাশ থেকে সমান দূরত্বে থাকে, যেমন এই ক্ষেত্রে দেখো প্রথম শাখা শিকলটাও বাম পাশ থেকে 2 নাম্বারে, আর এখানে প্রথম শাখা শিকলটাও ডান পাশ থেকে 2 নাম্বারই আছে। তাহলে দেখতে হবে কোন পাশ থেকে শাখা শিকলের অবস্থানের যোগফলের মান কম হয়। কোন পাশ থেকে শাখা শিকলের অবস্থানের যোগফলের মান কম হয় সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। সবাই কথা বুঝতে পারছো? আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি। যদি একটা শাখা শিকল থাকে তাহলে দেখতে হবে কোন পাশ থেকে সেই শাখা শিকল অবস্থান সবচেয়ে কাছে। যদি দুই পাশ থেকে সমান দূরত্বে হয় তাহলে তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করতে পারবে, আর যে পাশ থেকে কাছে হবে সে পাশ থেকে নাম্বারিং করবে। এখন কথা, যদি একাধিক শাখা শিকল থাকে এবং ওই শাখা শিকলের অবস্থান যদি তোমার দুই পাশ থেকে সমান দূরত্বে থাকে তাহলে দেখতে হবে কোন পাশ থেকে শাখা শিকলের অবস্থানের যোগফল ছোট হয়। যে পাশ থেকে শাখা শিকলের অবস্থানের যোগফলের মান ছোট হবে সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। এই ক্ষেত্রে দেখো
আমরা যখন ডান পাশ থেকে নাম্বারিং করতেছিলাম তখন শাখা শিকলগুলোর অবস্থানের যোগফলের মান ছিল প্রথমটার জন্য 2, তারপরটার জন্য 2, তারপরটার জন্য 4, মান আসছে 8। আর যখন বাম পাশ থেকে নাম্বারিং করতেছিলাম তখন প্রথমটা ছিল 2 আর বাকি দুটা ছিল 4 নাম্বারে, তাহলে 2 + 4 + 4 = 10। তাহলে যেহেতু ডান পাশ থেকে যোগফলের মান কম, তাই আমাদেরকে ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকবে, আর না হলে তোমরা আবার ক্লাস যখন ভিডিও দেখবে তখন লিখে রাখবা। এখন কি এটা বুঝতে পারছো? কারো প্রশ্ন জি, ছিল? জি স্যার। ওকে, এর পরের তাতে আমরা আসি। এখন দেখো একটু বড় চেইনে চলে গেলাম। আসলে দেখি এখন কোন দিক থেকে কার্বন সংখ্যা হিসাব করলে তোমার সবচেয়ে বেশি কার্বন পাওয়া যায় চেইনটাতে। এটাকে 1 2 3 4 5 6 7 এদিক থেকে হিসাব করলে 7 হয়। যদি আমি উপর থেকে হিসাব করি 1 2 3 4 5, লেফট সাইডে আসলে 5 হয়, কিন্তু সোজা গেলে 7 হয়। আবার উপর থেকে আসি 1 2 3 4 5 6 7, তাহলে উপর থেকে এসে এদিকে গেলেও 7 হয়। ঠিক আছে, আরেকটা হিসাব করে আসো আমরা, দেখো এদিকে 1 2 3 4 5, এখানে কিন্তু দুইটা কার্বন আছে দেখছো, তাহলে 6 7, তাহলে এদিক থেকে এদিকে আসলেও 7টা হয়, তাই না? সবাই কি নাম্বারিংটা দেখতে পাচ্ছ আমি যে নাম্বারিংগুলো তখন করলাম? তাহলে স্যার এদিক আবার জি একটু আবার দেখাচ্ছি, এটাকে যদি 1 ধরি, এটা 2 3 4 5 6 7, তাহলে এইভাবে আসলে 7টা হচ্ছে। ঠিক আছে, আবার উপর থেকে শুরু করি 1 2 3 4 5, এদিকে দুইটা কার্বন আছে দেখো C2H5, তাহলে দুইটা কার্বনের জন্য কত হবে 5 + 2 7, তাহলে এইভাবে আসলেও 7টা হয়। আবার যদি আমরা একদম সোজা যাই তাহলেও কিন্তু 7টা হয়, তাই না? জি স্যার। জি স্যার। সবাইটা বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা একটা পয়েন্ট আসো আমরা দেখি যে আমরা কোনটাকে ধরবো। জি স্যার। সন্দেহ থাকলে তোমরা আবার কোন জায়গায় কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। এখন আসো আমরা একটা একটা করে বাদ দিই যে কোনটাকে আমরা ধরবো না। আমি একটা কথা বলছিলাম, যেই পদ্ধতিতে সবচেয়ে কম সংখ্যক উপশাখা শিকল থাকে সেটাকে নির্বাচন করতে হবে। মনে আছে, শুরুতেই বলছিলাম উপশাখা শিকল যেদিকে কম থাকবে সেটাকেই বাছাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমি যখন এইভাবে যাচ্ছি, হ্যাঁ, CH3, তারপরে যেটা 2 3 4 5 6 7, যখন এইদিকে যাচ্ছি তখন এদিকে শাখা শিকলগুলো দুইটা পাওয়া যাচ্ছে। এখানে একটা শাখা শিকল পাওয়া যাচ্ছে, এই পুরাটা একটা শাখা শিকল হয়ে যাচ্ছে, এটাও একটা শাখা শিকল হচ্ছে, আর এই দুইটাও শাখা শিকল হচ্ছে, তাই না? আচ্ছা, এবং এখানে আমি 2 নাম্বার কার্বনের প্রথম শাখা শিকল পাচ্ছি, আর এই ডান পাশ থেকে হিসাব করলে এখানেও তোমার দ্বিতীয় কার্বনই দুইটা শাখা শিকল পেয়ে যাচ্ছে। এখানে কোনো উপশাখা শিকল নাই, কোনো উপশাখা শিকল নাই। উপশাখা শিকল কোনটাকে বলে? এটা এখন এখন বোঝাচ্ছি, হ্যাঁ, উপশাখা শিকল কোনটাতে হবে আর কি। আবার ধরো আমি যখন সোজাটা ধরতেছি, একদম সোজা যে শিকলটা ছিল যেখানে 7টা কার্বন আছে, 7টা কার্বন আছে না এখানে, তো এটাকে যখন জি ধরবো স্যার। তখন এইটা হবে শাখা শিকল, এইটাও শাখা শিকল, এইটাও শাখা শিকল, কিন্তু এইটা কি দেখো, এইটা যদি হয় শাখা শিকল তাহলে এইটা হয়ে যাবে উপশাখা শিকল, কারণ এর সাথে এ আবার শাখা হিসেবে যুক্ত আছে। এটা কি বুঝতে পারছো? তখন এটা তো শাখা শিকল, তার বাম সাইড থেকে আরেকটা শাখা বের হয়ে গেছে, এটাকে বলা হয় উপশাখা শিকল। তাহলে আমি যখন সোজা শিকলটাকে ধরতেছি তখন কিন্তু একটা উপশাখা শিকল থাকতেছে, কিন্তু যখন আমি এই পদ্ধতিতে ধরতেছি তখন কিন্তু কোনো উপশাখা শিকল থাকতেছে না। এটা কি সবাই বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আবার যখন আমি এই যে এটাকে 1 নাম্বার 2 3 4 5 6 ধরবো, এই শিকলটাকে যখন ধরবো 6 7 এটাকে ধরবো, তখন এইটা যদি হয় শাখা শিকল তাহলে এই দুটো হয়ে যাবে উপশাখা শিকল। তার মানে আমি
এইভাবেও হিসাব করতে পারবো না, আমি একদম সোজা সরল শিকলটাকেও ধরতে পারবো না প্রধান শিকল হিসেবে, কারণ তাহলে সেখানে উপশাখা শিকল থাকে। তাহলে আমি এই যে এল আকৃতির মতো যে কাঠামোটা তৈরি হয়েছে সেটাকে প্রধান শিকল হিসেবে ধরব। ঠিক আছে, এখন কোন পাশ থেকে কার্বন সংখ্যা নাম্বারিং করব, কোন পাশ থেকে কার্বন সংখ্যা নাম্বারিং করব। যদি উপর থেকে করি, উপরটাকে 1 নাম্বার দিই, তাহলে 2 নাম্বারে প্রথম শাখা শিকলটা আসে, তাহলে 2। তারপরে 3 নাম্বারে আরেকটা শাখা শিকল আসে, এই যে CH3 CH2, এটা হচ্ছে ইথাইল মূলক, 3 নাম্বার একটা আসে +3। তারপরে 4 5 5 এ আরেকটা আসে, আর 6 এ দুইটা আসে। তাহলে যোগ করলে কত হয়? 10 কেন হবে? 6 + 6 12 + 2 14 17 22, 22 22 আসে। আর যদি আমি এই ডান সাইডের কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরি, তাহলে 2 নাম্বার কার্বনে দুইটা শাখা শিকল আসবে, তাহলে হচ্ছে 2 + 2। তারপরেটা আসবে 3 নাম্বার কার্বনে +3। তারপরে 4 এটা 5 এ আসবে আরেকটা শাখা শিকল +5, আর 6 এ আসবে একটা +6। এখন যোগফলটা হচ্ছে 18। তাহলে আমি যদি ডান পাশ থেকে কার্বন সংখ্যা হিসাব করি, তাহলে শাখা শিকলের অবস্থানের যোগফল সবচেয়ে কম হয়, তাই না? তাহলে আমরা এটাকে 1 নাম্বার, এটাকে 2 3 4 এইভাবে নাম্বারিং করব। এই নাম্বারিংটাকে তোমরা বুঝতে পারছো? কারো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কারো সংশয় থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা। ওকে, এখন আমাদের এখানে 2 ধরনের তোমার শাখা শিকল আছে। একটা হচ্ছে মিথাইল মূলক CH3, এই যে এটাও CH3, এটাও CH3, এটাও CH3। আর এটা হচ্ছে ইথাইল মূলক, এটাও হচ্ছে ইথাইল মূলক। তাহলে দুই ধরনের শাখা শিকল আছে। এখন ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী যার নাম আগে আসে সেই শাখা শিকলের নাম আগে লিখতে হবে। তাহলে আগে কোনটাকে লিখবো? আগে লিখবো আমরা ইথাইলটাকে লিখবো। ঠিক আছে, ইথাইল মূলকটাকে আগে লিখবো। ইথাইল মূলকগুলো কোথায় কোথায় আছে? 3 নাম্বারে আছে, তাই না? 3 আর 5 3 আর 5, তাহলে 3 5 দুইটা হলো, এই জন্য ডাই ইথাইল। তারপর দেখো 2 এ আছে দুইটা মিথাইল মূলক এবং 6 এ আছে একটা, তাহলে 2,2,6 ট্রাইমিথাইল হেপটেন, এটাই হবে নামটা। এই যে 2,5 ডাই ইথাইল 2,2,6 ট্রাইমিথাইল হেপটেন। আর এখানে যখনই কোনো সংখ্যা লিখবা, সংখ্যার পরে কিন্তু হাইফেন দিয়ে নামটা লিখতে হবে, আর সংখ্যার আগেও যদি কোনো নাম থাকে তাহলে সামনেও হাইফেন দিতে হবে। ঠিক আছে, এখন এই নামকরণটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে কথা। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো সংশয় থাকলে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমাদের কিন্তু মোটামুটি। স্যার আরেকবার বললে ভালো হয়। স্যার নামকরণের এখানে 25 এর জায়গায় 35 হবে না? আচ্ছা, এখানে 3 5 হবে, রাইট। কোন অংশটা আবার বললে ভালো হয় একটু বলো, তাহলে আমি সেই জিনিসটা আবার রিপিট করব। স্যার এই যে 2,5 ডাইইথাইল হ্যাঁ, এই ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে নামকরণের হচ্ছে। ক্লাসটা। আচ্ছা, এখানে হচ্ছে ইথাইল মূলক তোমার দুইটা আছে, একটা হচ্ছে 3 নাম্বার, একটা 5 নাম্বারে। তো এটা তোমার অবস্থান যেমন উল্লেখ করতে হবে, সে কতটা আছে সেটা উল্লেখ করতে হবে। যদি একটা থাকে তাহলে তো শুধু ইথাইল লিখতে হবে, যদি দুইটা থাকে তাহলে ডাই, যদি 3টা থাকে তাহলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, হ্যাঁ, 5টা থাকলে পেন্টা। তো যেই মূলকটা যতবার থাকবে তার নাম, তার যে গ্রিক সংখ্যার নাম অনুযায়ী লিখতে হবে। 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা। তো এখানে ইথাইল মূলক কয়টা আছে? 2টা আছে না? দুইটা, জি স্যার। এই জন্য ডাইমিথাইল। আর তার অবস্থান হচ্ছে 3 5, এই জন্য সংখ্যাটা উল্লেখ করছি। আবার দেখো মিথাইল মূলক আছে 3টা, এই জন্য কিন্তু ট্রাইমিথাইল। আর তাদের অবস্থান কোথায়? 2 নাম্বার কার্বন আছে 2টা, এই জন্য 2 বার 2 উল্লেখ করছি, আর 6 নাম্বারে আছে একটা।
তাহলে অবস্থান শুধু উল্লেখ করলে হবে না, কয়টা আছে সেটাও ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এইভাবে উল্লেখ করতে হবে। ঠিক আছে? আর কিছু জানার আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরেরটাতে যাই। এখন এই যৌগটার নামটা কি হবে? আমি তোমাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করি, সে আমাকে একটু বলো। আব্দুল্লাহ, তুমি বলো। আব্দুল্লাহ শেখ, তুমি বলো এই যৌগটার নাম কি হতে পারে? বুঝি নাই তোমার কথা, তোমার নেটওয়ার্ক মনে হয় ভালো না, কথা ভেঙে আসতেছে। এখানে প্রধান শিকল কোনটা হবে সেটা আমরা প্রথমে বাছাই করি। দেখো এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6 হয় এইভাবে। আর এখান থেকে হিসাব করলে 2টা আছে কার্বন, তাহলে 2, 3, 4, 5 হয়। বাম দিকে গেলে 5টা আসে। আচ্ছা তাহলে আবার ডান দিকে যাই, 1, 2, 3, 4, 5, এদিকেও 5টা আসে। যদি এইটাকে 1 নাম্বার ধরি, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এইভাবে আসলে 6টা হয়, সোজা গেলেও 6টা হয়, তাই না? তাহলে আমি আমার হিসাবের সুবিধার জন্য, মানে বোঝার সুবিধার জন্য আমি এই সোজা শিকড়টাকে প্রধান শিকড় হিসেবে ধরবো। ঠিক আছে? এখন আব্দুল্লাহ বলো, কোন পাশ থেকে নাম্বারিং করব, ডান পাশ থেকে না বাম পাশ থেকে? স্যার উপর থেকে রাইটে গেলেও তো 6 হয়। উপর থেকে লেফটে গেলে 6 হয় না? এখানে 2, 3, 4, 5, 6, হ্যাঁ হ্যাঁ সেটাও 6টা হয়, রাইট। এদিক থেকে এদিকে গেলেও 6টা হয়। তো এদিক থেকে এদিকে গেলেও 6টা, এদিক থেকে এই এল পদ্ধতিতে গেলেও 6টা, সোজা গেলেও 6টা, তাই না? 3 দিকে 6টা হয়। তাহলে তুমি তোমার যে কোনো ইচ্ছা মতো যে কোনো একটাকে ধরতে পারো। তবে কারণ আমি এখানে কোনো প্রশিক্ষণ নাই, সেজন্য যে কোনো একটা ধরতে পারবো। হ্যাঁ যে কোনো একটা ধরতে পারো, কারণ সব দিক থেকে 6টা হচ্ছে, আর এখানে কোনো উপশাখা শিকল তৈরি হয় না। অতএব তুমি যে কোনটাকে ধরতে পারবা। তা আমি আমার হিসাবের সুবিধার জন্য এই সোজাটাকে প্রধান শিকল হিসেবে ধরতেছি আর কি। ঠিক আছে? স্যার 2 মিথাইল 4 ইথাইল হেক্সেন। আচ্ছা, তো এখানে তাহলে আমরা ডান পাশ থেকে নাম্বারিং শুরু করবো, কারণ ডান পাশ থেকে নাম্বারিং করা শুরু করলে 2 নাম্বার কার্বনই প্রথম শাখা শিকলটা পাওয়া যায়। আর যদি বাম পাশ থেকে হিসাব করি তাহলে প্রথম শাখা শিকলটা হয়ে যাচ্ছে 3 নাম্বারে, দূরে হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডান পাশ থেকে নাম্বারিং করা শুরু করবো। তাহলে শাখা শিকল সবচেয়ে কাছে পাচ্ছি, 3, 4, 5, 6। তাহলে এটার নাম হবে 4 ইথাইল, ইথাইলটা আগে আসবে, 4 ইথাইল, তারপর আসবে 2 মিথাইল হেক্সেন। ইথাইলটা ই দিয়ে শুরু হয়, জন্য আগে আসবে। ঠিক আছে? Yes, sir. টাইম শেষ হয়ে গেলে আবার এই লিংকে জয়েন করে আমরা অ্যালকিনের দিয়ে একটা নামকরণ আজকে দেখবো। আচ্ছা, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আচ্ছা এখন আসো অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে তোমার যে যৌগটা, সেই যৌগে একটা মিনিমাম একটা কি থাকবে, দ্বিবন্ধন থাকবে আর কি অ্যালকিনে। তো এখানে ওই যৌগের নামের শেষে ইন যুক্ত করতে হবে, ইন, অ্যালকিনের সব অংশটা যুক্ত করতে হবে নামের শেষে। আচ্ছা, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে তোমাকে সেই শিকলটাই বাছাই করতে হবে যে শিকলের মধ্যে দ্বিবন্ধন আছে এবং সেখানে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। মানে দ্বিবন্ধনকে বাদ রেখে কার্বন সংখ্যা বেশি এমন কোনো শিকল বাছাই করা যাবে না। কথাটা আবার বলতেছি, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে তোমাকে সেই শিকলটাই বাছাই করতে হবে যেই শিকলের দ্বিবন্ধন আছে এবং যেখানে কার্বন সংখ্যা বেশি, ওই শিকলটা হবে প্রধান শিকল। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোন পাশ থেকে নাম্বারিং করা শুরু করবো কার্বনের। যে পাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সবচেয়ে কাছে হবে সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটিকে এখানে দ্বিবন্ধন, যে পাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সবচেয়ে কাছে থাকবে সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। আর যদি
দুপাশ থেকেই দ্বিবন্ধনের অবস্থান সমান দূরত্বে থাকে, তাহলে তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করতে পারবা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি এখানে শাখা শিকল থাকে তাহলে তারপরও তোমাকে প্রাধান্য দিতে হবে দ্বিবন্ধনকে। যে পাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সবচেয়ে কাছে হবে সে পাশ থেকে নাম্বারিং করতে হবে। আর যদি দুপাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সমান দূরত্বে হয় তাহলে দেখতে হবে কোন কোন পাশ থেকে শাখা শিকল অবস্থান কাছে, তাহলে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করা শুরু করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কিছু অংশের কথা। তাহলে এখন যে যৌগটা দেওয়া আছে সেখানে আমরা নাম্বারিং করব কিভাবে? ডান পাশ থেকে শুরু করবো। তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, তারপর এটা হবে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে উপরটাকে আমি 4 নাম্বার দিতে পারি, এই সোজাটাকেও আমরা 4 নাম্বার দিতে পারি ইচ্ছা। ঠিক আছে, তাহলে এটাকে 4 নাম্বার দিলাম, তাহলে এটাই হবে প্রধান শিকল আর উপরে এই অংশটা হয়ে যাবে শাখা শিকল। তো এটার নামকরণের ক্ষেত্রে প্রথমে শাখা শিকলের অবস্থান উল্লেখ করতে হবে, তারপর শাখা শিকলের নাম লিখতে হবে। তাহলে এখানে শাখা শিকল অবস্থান আছে 3 নাম্বারে, তাই এটা হবে 3, তারপর হবে মিথাইল। আচ্ছা, তারপর এটা পয়েন্ট কত কার্বন বিশিষ্ট? 4, তাই না? 4 কার্বন থাকলে তার নাম হয় বিউট। 4 কার্বন থাকলে তার নাম হয় বিউট। আর এখানে দ্বিবন্ধনের অবস্থান কত নাম্বার কার্বনে? 1 নাম্বারই কিন্তু আছে। কেউ কিন্তু 2 নাম্বারটা হিসাব করবে না, কেউ বলবে না যে 2 নাম্বারে দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনের অবস্থান যে পাশ থেকে কাছে হয় সেই কার্বনটাকে হিসাবে ধরতে হবে। তাহলে 1 নাম্বারে আছে, তাহলে এটা নাম হবে বিউট 1 ইন। তাহলে এই যৌগটার নাম হবে 3 মিথাইল বিউট 1 ইন। এখন অনেকে বলতে পারো বিউটিন 1 বা 1 বিউটিন কেন লিখবো না, সেটাও লেখা যায়, তবে ওইটা না লিখে এইভাবে লেখাটাই এখন সবচেয়ে প্রেফারেবল। ঠিক আছে, ওইটাও যে হবে না তা না, তবে এটা সবচেয়ে প্রেফারেবল। তাহলে এখানে 3 নাম্বারের শাখা শিকল ছিল, এই জন্য 3, এবং সেই শাখাটার নাম হচ্ছে মিথাইল, এই জন্য মিথাইল। আর এখানে এটা 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বনের জন্য বিউট। আর এখানে দ্বিবন্ধনের অবস্থান হচ্ছে 1 নাম্বার কার্বন, এই জন্য 1, আর অ্যালকিনের ইন। এই হচ্ছে অ্যালকিনের নামকরণ। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার রুলস গুলো আবার বললে স্যার ভালো হয়। এই অ্যালকিনের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, অ্যালকিনের ক্ষেত্রে তোমাকে সেই শিকলটাই প্রথমে বাছাই করতে হবে যেখানে দ্বিবন্ধন আছে এবং যে শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হবে প্রধান শিকল। এটা হচ্ছে 1 নাম্বার। তারপর হচ্ছে কার্বন সংখ্যার হিসাব কোন দিক থেকে করবা? যে পাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সবচেয়ে কাছে হবে সে পাশ থেকে কার্বন সংখ্যার নাম্বারিং করতে হবে। যদি দুপাশ থেকেই দ্বিবন্ধন অবস্থান সমান দূরত্বে হয় তাহলে তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এখন সেই যোগের মধ্যে যদি শাখা শিকল থাকে তাহলে কি হবে? যদি শাখা শিকল থাকে তারপরও তোমাকে প্রথমে প্রাধান্য দিতে হবে দ্বিবন্ধনকে। যে পাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সবচেয়ে কাছে সেই পাশ থেকে তুমি নাম্বারিং করা শুরু করবা। তবে যদি দুপাশ থেকে দ্বিবন্ধনের অবস্থান সমান দূরত্বে হয় তবে দেখতে হবে কোন পাশ থেকে শাখা শিকল অবস্থান কাছে, সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। আচ্ছা, এটা গেল একটা অংশ। তারপরে নাম লেখার সময় প্রথমে শাখা শিকলের অবস্থান উল্লেখ করতে হবে, তারপরে শাখা শিকলের নাম লিখতে হবে। যদি একাধিক ধরনের শাখা শিকল থাকে তাহলে তাদের ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী নাম লিখতে হবে। আচ্ছা, আর যৌগটা যত কার্বন বিশিষ্ট হবে, মানে প্রধান শিকলটাতে যত কার্বন থাকবে সেই কার্বনের গ্রিক নামটা লিখতে হবে। যেমন ধরো 2 কার্বন তো মিনিমাম সদস্য অ্যালকিনে, অ্যালকিন কিন্তু 1 কার্বন বিশিষ্ট হয় না, মিনিমাম 2 কার্বন থাকতে হবে, তাই না? কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন থাকলে পেন্ট, 6 কার্বন থাকলে হেক্স, 7 কার্বন থাকলে হেপ্ট, এইভাবে গ্রিক নাম লিখতে হবে। তারপরে দ্বিবন্ধনের অবস্থানটা উল্লেখ করতে হবে আর সবশেষে অ্যালকিনের ইন লিখতে হবে। ঠিক আছে? ওকে, এবার আসলে আমরা আরেকটা নামকরণে যাই। এই যৌগটা দেখো, এই যৌগটাতে
প্রধান শিকল কোনটা হবে সেটা হিসাব করি। 1 2 আমি বাম পাশ থেকে হিসাব করা শুরু করলাম। 2 3 4 5 6 আবার বাম পাশ থেকে হিসাব করি। 1 2 3 4 5 উপরে গেল 6 হয়, নিচের দিকে গেল 6 হয়। আবার যদি এই উপরের কার্বন থেকে হিসাব করা শুরু করি 1 2 3 4 5 6 হয় উপরে গেলে, নিচে গেল 6, সোজা গেল 6। তাহলে যেদিকে যাও না কেন 6টাই থাকে সর্বোচ্চ কার্বন। এর চেয়ে বেশি কি হয় তোমরা দেখো তো? না স্যার। না স্যার। স্যার ওকে, 6টা হয় না। তাহলে আমি আমার হিসাবের জন্য এই সোজা শিকলটাকে প্রধান শিকল হিসেবে ধরবো। সোজা শিকলটাকে প্রধান শিকল হিসেবে ধরবো। এখন যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে দ্বিবন্ধন অবস্থান কত নম্বরে হয়? 1 2 3 তে হয়। 2 3 আর ডান পাশ থেকে 4 হিসাব নম্বর করলে কার্বনে। 3 নাম্বার না? এই যে 3 নাম্বারটা, এই যে 1 2 3 3 নম্বরে। রাইট। যদি ডান পাশ থেকে হিসাব করি তাহলে দেখো 1 2 3 তে হয়। তাহলে দুই পাশ থেকে সমান দূরত্বে হয়, দুই পাশ থেকে সমান। তাহলে দেখতে হবে কোন পাশ থেকে শাখা শিকল অবস্থান সবচেয়ে কাছে। ডান পাশ থেকে হিসাব করলে শাখা শিকল অবস্থান 2 নম্বরে, বাম পাশ থেকেও হিসাব করলে শাখা শিকল অবস্থান 2 নম্বরে। তবে ডান পাশে কিন্তু শাখা শিকল 2টা আছে 2 নম্বরে, তাই না? তাহলে আমি সবচেয়ে বেশি সংখ্যক শাখা শিকল পাচ্ছি ডান পাশ থেকে হিসাব করলে, মানে কার্বন সংখ্যা হিসাব করলে কম হবে, বুঝাই যায়, তাই না? 2, 2 মানে 2 + 2 4, আর এখানে হচ্ছে 3 4 5 আর 9 হবে। 5 আর যদি বাম পাশ থেকে হিসাব করি তাহলে 2 + 5 + 5 মানে 12 হয়ে যাবে, 10 হবে 12 12 হবে। তাহলে আমি ডান পাশ থেকে কার্বন সংখ্যা নাম্বারিং করা শুরু করি। 1 2 3 4 5 6। তাহলে এখানে 2 নম্বরে 2টা মিথাইল মূলক আছে, 5 নম্বরে আরেকটা মিথাইল মূলক আছে। তাহলে হবে 2, 2, 5। কয়টা আছে মিথাইল মূলক? ট্রাইমিথাইল। 3টা। 3টা। তাহলে ট্রাইমিথাইল। তাহলে ট্রাইমিথাইল হেক্সেন, এটা হচ্ছে নাম। 2, 2 ট্রাইমিথাইল। তারপরে এটা 6 কার্বন বিশিষ্ট জন্য হেক্স, 6 কার্বনের জন্য হেক্স। আর ত্রিবন্ধনের অবস্থান হচ্ছে 3 নাম্বার কার্বনে, এই জন্য হেক্স 3। তারপর হচ্ছে ইন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর হেক্সেন 3 দিলে হবে না, শুধু হেক্সিন দিতে হবে। হেক্সিন 2, 3 দিলে 2, 5 টা মিথাইল হেক্সিন হেক্সিন। 3। হ্যাঁ, হেক্সিন 3 লেখা যাবে। তবে আমি আগে বলছি তুমি লিখতে পারবা, তাতে কোনো সমস্যা নেই, ভুল হবে না। তবে এখন এইটা হচ্ছে সবচেয়ে প্রেফারেবল, এই পদ্ধতি সবচেয়ে প্রেফারেবল, তো ওইটা ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এইটাতে আসো। এখন তোমরা এইটাতে বলো যে কোন শিকলটা প্রধান শিকল হবে। আর এদিকে উপর থেকে লেফট বা রাইট? উপর থেকে শুরু করতে হবে, তাই না? এটা হবে 1 নাম্বার। উপর থেকে কোন দিকে যাব, বামে না ডানে, না দুই পাশে সমান? তার দুপাশে সমান, দুপাশে পাশে তো সমান। দুই পাশে সমান। তাহলে তোমরা যে কোনো একটা শিকলকে নিলেই হবে। আমরা কিন্তু সোজা শিকলটাকে নিতে পারবো না, কারণ সোজা শিকলে কার্বন সংখ্যা বেশি থাকলেও সেখানে কিন্তু দ্বিবন্ধন নাই, তাই না? জি স্যার। তাহলে ওইটা প্রধান শিকল হবে না। তাই তাহলে এই উপরটা যদি 1 নাম্বার কার্বন হয়, কারণ এখান থেকে হিসাব করলে দ্বিবন্ধন অবস্থান সবচেয়ে কাছে, তাহলে এটা হবে 2। তারপর আমি বাম দিকে গেলাম, এটাকে দিলাম 3, এটাকে দিলাম 4, এটাকে দিলাম 5। তাহলে এটা 5 কার্বন বিশিষ্ট। আচ্ছা, আর এখানে যে শাখা শিকলটা আছে এটা হচ্ছে CH3 CH2 CH2। এটা কি ধরনের মূলক বলা হয়? প্রোপাইল। প্রোপাইল, রাইট, প্রোপাইল। 1 কার্বনের অ্যালকাইল মূলক হলে মিথাইল, 2 কার্বনের অ্যালকাইল মূলক হলে ইথাইল। এটা হচ্ছে প্রোপাইল। এটা কত নাম্বার কার্বন আছে? 2 নাম্বার কার্বনে যুক্ত আছে, তাই না? 2 নম্বর। তাহলে এটা হচ্ছে 2 প্রোপাইল পেন্ট 1 ইন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। সামনে দিন অ্যালকিনে আর কয়েকটা নাম করুন। অ্যালকাইন দেখলে আমাদের ম্যাক্সিমাম অংশটা শেষ, তারপরে অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ওগুলো আমরা শেষ করে দিব। ঠিক আছে? আর আজকে এই পর্যন্তই থাকুক। আর কালকে তোমাদের 4টার দিকে কি টাইম আছে না? তোমাদের সমস্যা আছে কারণ 4টায়? না স্যার।
যদি কারো না সমস্যা স্যার, থাকে বা সমস্যা আছে স্যার। আচ্ছা টাইপ করতে পারবেন। স্যার শুক্রবারে নেন তাহলে। তো সেটা আমি দেখব। আমি তাহলে তোমাদেরকে শুক্রবার তোমাদের জন্য টাইমটা, আচ্ছা আমি শুক্রবার দিন তোমাদেরকে জানাবো কোন টাইমটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? ওকে, তাহলে আজকে বন্ধু থাকুক। নেক্সট ক্লাসে আমরা বাকি নামকরণ অংশ কিছু কিছু করে দেখব, ঠিক আছে? ওকে, আচ্ছা, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।